গোটা রাজ্যে আগুন জ্বালানোর কমিশন। ওরা সব দল বেঁধে নবান্নে যাবে, কালীঘাটে যাবে, আত্মহত্যা করবে। আর ওরা যাদেরকে টাকা দিয়েছিল তাদের গণপিটুনিতে মৃত্যুবরণ না হয় আমার খুব চিন্তা আছে, দুশ্চিন্তা আছে। গ্রামে গ্রামে আগুন জ্বলবে, ওই আগুন 26 সালে কি করে নেভাতে পারবেন, এটা লাখ টাকার প্রশ্ন। 26,000 যারা পরীক্ষা আবার বসবে, অনেকে ঘর সংসার হয়ে গেছে, 2 বাচ্চার বাপ হয়ে গেছে, মা হয়ে গেছে, তারা বলেছে মুখ্যমন্ত্রী এখন এমএ পরীক্ষা বসলে পাস করতে পারবে তো? ইসলামিক ইতিহাসে যদি এখন এমএ তে বসতে দেয় কালকে, পারবে? এই ঘোষণা মুখ্যমন্ত্রী করবে কেন? শিক্ষা মন্ত্রক নেই, স্কুল সার্ভিস কমিশন নেই, মধ্যশিক্ষা পর্ষদ নেই, তাহলে এসএসসির দুর্নীতি, মধ্যশিক্ষা পর্ষদের দুর্নীতি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের দুর্নীতি দায় মুখ্যমন্ত্রী নিজের নাকি? যে যারা পরীক্ষা বসবে তাদের মধ্যে তো অভিজ্ঞতা আছে, মানে অনেকদিন চাই এক্সপিরিয়েন্স, তাদের জন্য আলাদা করে নাম্বার থাকবে, ফেসিলিটি পাবে, এটা আইনে যায় না। যারা ফ্রেশার্স নতুন দেবে তারা প্রথমেই মামলা করে দেবে। আর যারা গ্রুপ সি গ্রুপ ডি সব আছে তাদেরকে বিকল্প চাকরির বন্দোবস্ত করে দেওয়া হবে, হতে পারে শিক্ষা দপ্তরে, হতে পারে অন্যত্র। তার জন্য আমি বিজ্ঞপ্তি দেবো বলেছি না? ওই জায়গাটা কোথায় জানো? শিক্ষা দপ্তর ছাড়া একটা জায়গা আছে, তোমরা কেউ ভেবে দেখোনি, সেটা হচ্ছে জগন্নাথ ধাম। আরে জগন্নাথ ধামে অত বড় যে মন্দিরটা হলো, ওখানে চপালুর দোকান হবে, চায়ের দোকান হবে, রিভিউ পিটিশন জয়লাভ হবে। তো নিজে মাননীয় তো নিজে বুঝে গেছে কিচ্ছু হবে না, ওটা ছেলে। উনি এমন সুপ্রিম কোর্টের রায় মানি 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 করছেন, মানে সুপ্রিম কোর্ট হচ্ছে ভগবানের পরে। এত সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা ভারতবর্ষের ইতিহাসে কেউ করেছে কিনা জানি না। সুপ্রিম কোর্ট তো বিকল্প চাকরি দেওয়ার জন্য বলেনি যে ওদেরকে বিকল্প চাকরি করে দেওয়া, তার বিকল্প চাকরি কাদের হচ্ছে? যোগ্যদের। বাবা কি ভালো, কি প্রিয় পাত্র রে ভাই। ওখানেই তো কুণাল ঘোষ বলেছে যে এখনো ক্যাবিনেট মন্ত্রী আছে শিক্ষা চুরিতে যুক্ত। শিক্ষায় চুরির মাল চলে গেছে টালিগঞ্জে। হিরণ বলছে দেব চোর, দেব বলছে আমি কেন, আরো তো চোর আছে। মুখ্যমন্ত্রী কালকে সরাসরি বললেন যারা এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করতেন তাদের কারো চাকরি যাবে না, তাদেরকে মুখ্যমন্ত্রী অন্য ডিপার্টমেন্টে দিয়ে দেবেন। এই কি বললেন মুখ্যমন্ত্রী? আমি বলছি যারা অযোগ্য তাদেরকে বাঁচানোর জন্য আজকে যোগ্যদেরকে বলি দিয়েছেন। বারবার যোগ্য অযোগ্যদের লিস্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবাই বলা সত্ত্বেও আপনারা আলাদা করতে পারেননি। তাহলে এ কি করছেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি বলছি আমাদের সমাজে যোগ্যদেরকে কি বলি দিয়ে এইসব করার চেষ্টা করা হচ্ছে? আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। আপনাদের শিক্ষকের মেরুদণ্ডটা আছে না নেই? আপনাদের কি মেরুদণ্ড রয়েছে এখনো পর্যন্ত? অযোগ্যদেরকে নাকি আপনাদের স্কুলে ঘন্টা বাজাতে দেওয়া হবে, আপনাদের স্কুলে তালা খুলতে দেওয়া হবে? এটা কে ঘোষণা করেছে? মুখ্যমন্ত্রী ঘোষণা করবে কেন? এ তো বলবে শিক্ষা দপ্তর বলবে, তো স্কুল সার্ভিস কমিশন বলবে। স্কুল সার্ভিস কমিশন কি হবে? ওটা তো স্বশাসিত সংস্থা একটা, মধ্যশিক্ষা পর্ষদ একটা স্বশাসিত সংস্থা, তারা বলবে, শিক্ষামন্ত্রী দপ্তর বলবে, মুখ্যমন্ত্রী বলছে কেন? খুব ঠান্ডা মাথায় বুঝুন এটা। এই ঘোষণা মুখ্যমন্ত্রী করবে কেন? শিক্ষা মন্ত্রক নেই, স্কুল সার্ভিস কমিশন নেই, মধ্যশিক্ষা পর্ষদ নেই। খুব ঠান্ডা মাথায় আমি গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি। যদি মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারে, মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে দেবে, মুখ্যমন্ত্রী যে কত পরিমাণ ভ্যাকেন্সি, 44,000-এর মতো নাকি ভ্যাকেন্সি মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে, এসএসসি বলছে না কিন্তু, খুব ইন্টারেস্টিং কিন্তু। তাহলে এসএসসির দুর্নীতি, মধ্যশিক্ষা পর্ষদের দুর্নীতি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের দুর্নীতি দায় মুখ্যমন্ত্রী নিজের নাকি? আপনি যদি ঘোষণা করতে পারেন, সব ক্ষমতাকে কপ করে নিতে পারেন, নিজের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন, তাহলে প্রত্যেকটা অর্গানাইজেশনের দায় আপনার। তো নাম্বার ওয়ান। নাম্বার টু, মুখ্যমন্ত্রী সবচেয়ে আগে ঘোষণা করুক, ওনার যদি সাহস থেকে থাকে। উনি এমন সুপ্রিম কোর্টের রায় মানি 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 করছেন, মানে সুপ্রিম কোর্ট হচ্ছে ভগবানের পরে। এত সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা ভারতবর্ষের ইতিহাসে কেউ করেছে কিনা জানি না। তাহলে সুপ্রিম কোর্ট আর কোনোভাবেই গেরুয়া নেই, এটা শিওর। সুপ্রিম কোর্টে গেরুয়া গেরুয়া একটা গন্ধ বন্ধ, হাইকোর্টও গেরুয়া, অভিজিৎ গাঙ্গুলি গেরুয়া, অমিতা সিনহাজি গেরুয়া, সব ছিল না, একটা ছিল তো গেরুয়া গেরুয়া, আবার কেউ কেউ গেরুয়াতে ঢুকেও গেছে, ওদের দাবি। তাহলে সুপ্রিম কোর্ট আপাতত গেরুয়া নেই, আর সুপ্রিম কোর্টের সব কথা খুব মেনে চলে, তাই তো? আমি দেখছি সারাদিনে কৃষ্ণ নাম করছে না, রাম নাম করছে না, রাম সীতা তাও বলছে না, সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট। খুব ইন্টারেস্টিং, মানে এখন সুপ্রিম কোর্টের আভারই হয়েছে সব সুপ্রিম কোর্ট। হ্যাঁ সব, ওরে বাবা। তাহলে মাননীয় আগামীতে সুপ্রিম কোর্ট যে রায়গুলো দেবে, এই স্কুল সার্ভিস বাদ দিন, অন্যান্য রায় ধরুন, যেমন শিক্ষায় দুর্নীতির রায় বা বা অন্য করাপশনের রায়, বা রাষ্ট্রপতি শাসন জারি যদি হয়ে যায় কোনোভাবে, সুপ্রিম কোর্টের কিছু বক্তব্য থাকবে ইত্যাদি ইত্যাদি রায়, বা ওয়াকাবের রায়, সব আপনি মেনে নেবেন। রাম মন্দিরটা নিশ্চয়ই মেনে নিয়েছেন,
পূর্ণ মাত্রা। রাম মন্দিরের রায়টা তো অসাধারণ রায়, মেনে নিয়েছে নিশ্চয়ই। মুসলমান ভাইদের তো কোনো দুঃখ হওয়ার কথা নেই, মেনে নিয়েছে, দিদি মেনে নিয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে না। আচ্ছা না, আমাকে বলতে দিন, তাহলে মূল প্রশ্ন যেটা, সুপ্রিম কোর্ট তো দুটো কথা বলেছিলেন। এক হচ্ছে যারা 15-20 লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছে, সেই টেন্টেড শিক্ষক, কাটমানি শিক্ষক, তাদের থেকে 8-10 বছরে যে চাকরি করে যে সংগৃহীত অর্থ তারা পেয়েছিল বেতন স্বরূপ, সেই অর্থ 12% সুদ সহ বেতন দেওয়া, ফেরত দেওয়া। তো মাননীয়, এই পরিকল্পনা কবে থেকে আছে আপনার কাছে, এটা ক্লিয়ার করুন। 12% সুদ সহ তাদের টাকা ফেরত দেওয়া, এটা কবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন, শুরু করবেন, এটাকে ক্লিয়ার করুন। ওটা সুপ্রিম কোর্টের রায়। হ্যাঁ, পরিমাণটা কত জানেন তো? 40-50 লাখ বা 60 লাখ। এই 60 লাখ টাকা প্রতিটা ক্যান্ডিডেট ফেরত দেবে, 50 লাখ টাকা প্রতিটা ক্যান্ডিডেট ফেরত দেবে। হাজার হাজার ক্যান্ডিডেট, কোটি কোটি, কয়েকশো কোটি টাকা। এটা কবে শুরু হচ্ছে আগে বলুন? ওইটা তো সুপ্রিম কোর্টের রায় ছিল। সুপ্রিম কোর্ট তো বিকল্প চাকরি দেওয়ার জন্য বলেনি যে ওদেরকে বিকল্প চাকরি করে দেওয়া। তার বিকল্প চাকরি কাদের হচ্ছে? যোগ্যদের। বাবা কি ভালো, কি প্রিয় পাত্র রে ভাই। 15-20 লাখ টাকা দিয়েছিস, তোদের প্রতি আমার কৃতজ্ঞতা আছে। এটা কিন্তু দিদি করে মান্যতা দেওয়া উচিত, সম্মান দেওয়া উচিত। আচ্ছা না না, বলেনি যোগ্যদের বলি হয়েছে, যারা টাকা নিয়েছে তারা ঘুরে বেড়াচ্ছে তাই বলি হয়েছে। সুপ্রিম কোর্টকে বলিহারি বলি, আমি ঠিক বুঝতে পারি না, আমার মাথায় আসলে রাজ্যবাসীকেও বলি, যারা চাকরিহারা আন্দোলন করছে ওদেরকেও বলি, আরে আগে তো অপরাধীদের জেলে ঢোকাতে হবে নাকি? যে শিক্ষকদেরকে আজকে টেন্টেড বলে তাদের কাছ থেকে সব খেয়ে নেওয়া হচ্ছে, তাদের চাকরিতে বসতে দেওয়া হবে না বলছে, এত বড় শাস্তি তাদের জন্য সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে। কিন্তু যারা তাদের থেকে টাকা নিল, যারা যারা ওদেরকে টেন্টেড বানালো, সেই নেতা মন্ত্রী, হামলা গামলা আধিকারিক, দালাল, তস্য দালাল, এদের কজনের জেলের বন্দোবস্ত হয়েছে? এদের থেকে অর্থ কবে কেড়ে নেওয়া হবে? এদের তো অর্থ নিয়েছে, লুটের অর্থ, লুটের মাল ওদের কাছে লুকোনো আছে। না না, আমি এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। মুখ্যমন্ত্রী এটা নিয়ে কি নির্দেশিকা দিচ্ছে যে যারা টেন্টেড তৈরি করলো, না না, আগে মূল জায়গা আসুক, ঘরের লোক চলে আসবে তো। ওখানেই তো কুণাল ঘোষ বলেছে যে এখনো ক্যাবিনেট মন্ত্রী আছে শিক্ষা চুরিতে যুক্ত। শিক্ষায় চুরির মাল চলে গেছে টালিগঞ্জে। হিরণ বলছে দেব চোর, দেব বলছে আমি কেন, আরো তো চোর আছে। টালিগঞ্জে চোরে ভর্তি। বাকিবুল্লাহ বা সিনেমায় ইনভেস্ট করছে রেশনে চুরির টাকা। বাকিবুল্লাহ ডিরেক্টরদের মধ্যে বড় অংশের শিক্ষা চুরির টাকা ঢুকে গেছে, ইনভেস্ট হয়ে গেছে। তো এত যে চুরির নেটওয়ার্ক, সেই চুরির নেটওয়ার্কদের, চোরদের ধরে তাদের কাছ থেকে অর্থ আদায় করে তাদের বিরুদ্ধে জেলের বন্দোবস্ত করার দায়িত্ব, এর প্রস্তাব ঘোষণা মুখ্যমন্ত্রী কবে করছে? চাকরিহারা এই দায়িত্ব নিচ্ছে না কেন? প্রধানমন্ত্রীকে এই কথা বলতে গেছে কি? আগে ক্লিয়ার করুন। এটা তো প্রথম কাজ। সেকেন্ড কাজ যেটা তুমি বলতে চাইছো, যে এই পরীক্ষার বিজ্ঞপ্তি দুটো দেখিয়েছে, বলছে রিভিউ পিটিশন, ওটাও হবে। আমি চাকরিহারাদের বলে দিই, মাননীয়াকে বলে দিই, আচ্ছা চাকরিহারা খুব অশিক্ষিত না, ওরা কেউ লেখাপড়া করেছে কোনোদিন? মনে হচ্ছে করেনি, মুখ্যমন্ত্রী তাই মনে করে। এতটা নির্বোধ ওরা? রিভিউ পিটিশন জয়লাভ হবে? ও তো নিজে, মাননীয় তো নিজে বুঝে গেছে কিচ্ছু হবে না, ওটা ছেড়ে গেলা। কিন্তু মাননীয়, আপনি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই যে ভাষণ দিয়েছিলেন, তখন তো ওখানে ঢোকার জন্য 500 টাকা করে সব কাটবানি নিয়েছিল কেটে। আপনাদের ওই শিক্ষা সেলের লোকেরা সব গোল হয়ে গিয়েছিল, কি পাস বিক্রি হয়েছিল না, ওখানেও কাটবানি। কাটবানি কি তেজ রে ভাই। তাহলে তো আবার যে নতুন করে পরীক্ষা হবে, আমি বলছি তাতেও তো তাহলে যে দুর্নীতি হবে না কে বলতে পারে? ওইটা তো আমি আসবো বাবা, একটু ধৈর্য ধরো, বয়স কম তোমাদের। ওখানে তো দিদি বলেছিলেন একজনেরও চাকরি যাবে না। আগে দিদিকে প্রকাশ্যে সমাবেশ করে শিক্ষকদেরকে, চাকরিহারাদেরকে ডেকে এইটা বলতে হবে যে আমি এই চাকরি হারিয়ে যাবার পর আর একটা মিথ্যাচার করেছি, কাটা ঘায়ে নুনে ছিটে দিয়েছি। কি বলেছি? তোমাদের কারো চাকরি যাবে না। এটা মিথ্যাচার ছিল, এটা ছিল অসত্য। এর জন্য আমি ক্ষমা চাইছি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় একটা সভা ডাকুন, সভা ডেকে চাকরিহারাদের ডাকুন। আমাদের মতো কিছু পাগল ছাগল রাস্তায় ঘুরে বাড়ি বকবক করি সারাক্ষণ ধরে, কুস্তা পক্ষ, আমরা কুস্তা পক্ষ তো, আমাদের ডাকুন। বিশিষ্ট লোককে ডাকুন। অবশ্যই আপনি কিন্তু ওই শুভ সরকারকে ডাকবেন, আর আবুল বাসারকে ডাকবেন, অবশ্যই কবি সুমনকে ডাকবেন, এসব ডাকতে হবে কিন্তু। আরো নতুন যারা অনুপ্রাণিত হয়েছে তারা ডাকবেন, ডেকে আপনি ক্ষমা চাইবেন। না, আগে ক্লিয়ার করেন না,
ওটা মিথ্যে কথা না সত্য কথা? তুমি বলো রোজিনা, তুমি বলো। উনি বলেছিলেন একজনেরও চাকরি যাবে না, তার মানে বোঝা গেল সব চলে গেল। তাহলে মিথ্যে 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 তস্য মিথ্যা। নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে পরীক্ষার নোটিফিকেশন দেওয়া হচ্ছে, দেওয়ার মালিক কে ছিল বলবে? কে? শিক্ষামন্ত্রী বলবে। শিক্ষামন্ত্রীকে এই অসম্মান আমি সয়ে নিতে পারছি না, এই অসম্মানটা সয়ে নিতে পারছি না। আমিও তো মানুষ, আমারও তো শরীর রক্ত মাংসে গড়া। উনি তো একজন শিক্ষক, অধ্যাপক কলেজের, উনি নাট্যকার, ওনার এই অসম্মানটা আমি সহ্য করতে পারছি না। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কবে থেকে, ডেট কবে, কোন লয়ার ঠিক হয়েছে মামলা হওয়ার? এইটা হবে আর মামলা হবে। কি করে মামলা হবে? আচ্ছা, এই নোটিফিকেশনটা হবে, নোটিফিকেশন এর আগেও হয়েছে, 14তে হয়েছে, 12তে হয়েছে, 14তে হয়েছে, 16তে হয়েছে, 18তে হয়েছে, 20তে হয়েছে, 21-এ হয়েছে, 22-এ হয়েছে। কারণ নোটিফিকেশন পরীক্ষা, পরীক্ষা হলেই তো লাভ। দিদির কি পয়সায় টান পড়িয়াছে? পরীক্ষা হলে প্রচুর ফর্ম ফিল আপের জন্য প্রচুর টাকা লাভ হবে। তো পরীক্ষা দিয়ে ফর্ম ফিল আপ চাকরি নেই, তাই তো? পরীক্ষা হয়েছে, চাকরি নেই। এরপরে না, এবার বলি, এবার টেট পরীক্ষার 32,000 বেকার হবে, এই তো কয়েকদিন পরে। তো 2022-এর যে টেট হয়েছিল, কোনো লিটিগেশন নেই, কেস নেই, তারপরেও নিয়োগ হয়নি আজ পর্যন্ত। 2022-এর বলছি, অ্যাড হয়েছে, বিজ্ঞপ্তি হয়েছে, পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আউট হয়েছে, কাউন্সিলিং হয়নি, চাকরি হয়নি। কেন হয়নি দিদি? 2022 সাল বলছি, 2022-এর অক্টোবর মাসে কোনো কেস নেই। 2022 সালের অক্টোবর মাসে রেজাল্ট আউট হয়েছিল, 2022-এর ফেব্রুয়ারি মাসে, তারপরে কেন নেই? আবার রেজাল্ট আউট করলো না, কিছু হলো না, নিয়োগ হলো না, আবার 2023-এ অক্টোবর মাসে আবার পরীক্ষা নিয়েছে। এটা টেটে বলছি। আবার 2023-এ আবার এইরকম নোটিফিকেশন, বিজ্ঞপ্তি জারি, আবার পরীক্ষা, আবার ফর্ম বিক্রি, আবার টাকা সংগ্রহ, আবার চাকরি হয়নি। না, বলিনি। আমি যারা চাকরির জন্য স্বপ্ন দেখছে তাদের জন্য বলছি গো। আমি আগে থেকে কাজী মাসুম আক্তার শয়তান লোক তো, সবচেয়ে আগে বলে দিয়ে রাজ্যে এগিয়ে থাকে, এগিয়ে রাখে, সবচেয়ে আগে এগিয়ে রাখে, তারপরে অন্য টিভি চ্যানেলগুলো এগিয়ে রাখে, আগে আমি বলি, ওই জন্য আগে বলে দিচ্ছি। এবার এই যে চাকরিগুলোর জন্য বিজ্ঞপ্তি হবে, বিজ্ঞপ্তি হবে। প্রধান সুপ্রিম কোর্টের মধ্যে কি দায়, বিজ্ঞপ্তি হবে। আচ্ছা, বিজ্ঞপ্তি হবে কি হবে? আচ্ছা, লয়ার একটা দাও তোমাকে, আমি মামলা করে দেবো। তুমি মামলা করার জন্য তৈরি আছো? কি কি শুধু মামলা হবে? প্রথমে বলা হয়েছে যে যারা পরীক্ষা বসবে তাদের মধ্যে যদি অভিজ্ঞতা আছে, মানে অনেকদিন চাই এক্সপিরিয়েন্স, তাদের জন্য আলাদা করে নাম্বার থাকবে, ফেসিলিটি পাবে। এটা আইনে যায় না, এটা আইনে যায় না। যারা ফ্রেশার্স তারা তারা এটা নিয়ে, যারা ফ্রেশার্স নতুন দেবে, তারা প্রথমেই মামলা করে দেবে, ওরাই দেবে। তোমাকে টাকা পয়সা লাগবে, লজে ঠিক আছে কি, ওরাই মামলা করে দেবে, বন্ধ হয়ে যাবে, বিজ্ঞপ্তি ধরবে, বন্ধ হয়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, ওবিসি নিয়ে যে তদন্ত, ওবিসিটা কি হয়েছিল? ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, বুদ্ধদেব ভট্টাচার্য মুসলমানদের মন রাখার জন্য বাম আমলের শেষ দিকে ওবিসি এ, ওবিসি বি দুটো ক্যাটাগরি করেছিল। ওবিসি এর মধ্যে মুসলমান সমাজের প্রচুর লোককে রেখেছিল। দিদি এসে কি করলেন? মুসলমান সমাজের প্রত্যেককে প্রায় ঢুকিয়ে দেন ওবিসির মধ্যে। জাত গণনা, জাতি গণনা, শ্রেণী গণনা, মূল্যায়ন কিচ্ছু ঠিক মতো করলেন না, আনসাইন্টিফিক ভাবে করলেন। টোটাল ওবিসিটা এখন বিষবাও চলে। ওবিসির আওতায় এই যে সংরক্ষণ, এই যে এই যে পরীক্ষা হবে, পরীক্ষাতে না ওই যে টোটাল ভ্যাকেন্সি আছে না, এক হচ্ছে জেনারেল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ফিজিক্যাল চ্যালেঞ্জ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা চ্যালেঞ্জ ক্যান্ডিডেট, আর ওবিসি, এগুলো আছে। ওবিসি এ, ওবিসি বি, তার ভাগ আছে। যেই ওবিসি এ, ওবিসি বি সমস্যা মিটবে না, ওবিসি যারা এখতিয়ারভুক্ত তারা মামলা করবে। তুমি জেনে রেখে দাও, বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে, কেন জানো? কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা ওবিসি যে ফেসিলিটি পায় সেইটা এখনো সমাধান হয়নি বলে নিয়োগ প্রক্রিয়া চালু হয়নি। ওখানে নিয়োগ প্রক্রিয়া চালু হয়নি, আর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়ে যাবে? হবে না দিদি, তখন বলবে। আরেকটা জিনিস আমি আপনাকে একদম থামিয়ে বলবো। আমি বলছি শুধু 26,000-এর যারা চাকরিহারা ছিল তারা তাদের সঙ্গে 2016-য় যারা প্যানেল ভুক্ত ছিলেন, মানে যারা প্যানেলে পরীক্ষা দিয়েছিলেন এক্সাম, তাদের পরীক্ষা শুধু নয়, আমি বলছি আরো 20,000 ওর সঙ্গে এক্সট্রা করা হয়েছে। তাহলে পুরোটা দেখা যাচ্ছে যারা এখনো পর্যন্ত বিএড পাস করে রয়েছেন, গ্রাজুয়েট, এমএ, তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে। আমি বলি নতুনদের যে প্রিপারেশন, নতুনদের যে এ, এখন পড়াশোনার যে মডিউলেশন, সেটা কি এ, তখন ছিল? বা তারা কি এই 26,000 কি পারবে? সত্যি তো, তারা তো প্রাইমারিতে পড়াশোনা করাতো, তাদের সেই এখন তারা কি করে গ্রাজুয়েট লেভেলে
কি করে তারা এমএ লেভেলে সেই পড়াশোনা করবে? তারা তো এখন কেউ আইপিএস হতে যাচ্ছে না, ডব্লিউবিসিএস হতে যাচ্ছে না। এটা একটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় না, আমি অন্য কথা বলছি, 26,000 যারা পরীক্ষা আবার বসবে, অনেকে ঘর সংসার হয়ে গেছে, 2 বাচ্চার বাপ হয়ে গেছে, মা হয়ে গেছে, তারা বলেছে মুখ্যমন্ত্রী এখন এমএ পরীক্ষা বসলে পাস করতে পারবে তো? ইসলামী ইতিহাসে যদি এখন এমএ তে বসতে দেয় কালকে, পারবে? একটু মাননীয় নিজে উত্তর দিক, নিজেই বাকি ছাত্রদের অবস্থা বুঝতে পারবে। উত্তর কেন? মুখ্যমন্ত্রীকে যদি আমি বলি আবার আপনি বিরোধী নেত্রী হিসেবে সেই কালীঘাটে যান, আন্দোলন করুন, আপনার মাথায় যদি লাঠি পড়েছিল, আপনি বারবার বলেন সেই রকম ধরনের সংগ্রাম মুখ্যমন্ত্রীও কি করতে পারে? পারবে না তো। ফলে মাননীয় কিছু অন্যর জন্য করবে, একটা কাজ কিন্তু হতে পারে, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু মাননীয় বলেছে, যেটাকে তোমরা ফলো করছো কি, বলেছে যারা টেন্টেড আর যারা গ্রুপ সি গ্রুপ ডি সব আছে তাদেরকে বিকল্প চাকরির বন্দোবস্ত করে দেওয়া হবে। হতে পারে শিক্ষা দপ্তরে, হতে পারে অন্যত্র, তার জন্য আমি বিজ্ঞপ্তি দেবো বলেছে না। ওই জায়গাটা কোথায় জানো? শিক্ষা দপ্তর ছাড়া একটা জায়গা আছে, তোমরা কেউ ভেবে দেখোনি, সেটা হচ্ছে জগন্নাথ ধাম। আরে জগন্নাথ ধামে অত বড় যে মন্দিরটা হলো, ওখানে চপ আলুর দোকান হবে, চায়ের দোকান হবে, ওখানে সবজি নিয়ে বসবে, কেউ রান্না বান্না করে খায় তো ওখানে। ওখানে পুরোহিতদের জন্য সব কি সব কপালে দেয় টায় না, ওইসব গলার ওইসব মালা টালা সব নিয়ে বসবে। ওখানে বিভিন্ন পদ আছে, ওই মন্দির দেখাশোনার পদ, সেই পদও আছে। ওখানে নতুন করে চাকরি তৈরি হবে আর কি, ওই জায়গায় গিয়ে বসবে। আমি বুঝতে পারছি না, যাদের চাকরি চলে গেছে এবং যারা চাকরিতে বসতে পারবে তাদের থেকে টাকা আদায় করতে সুপ্রিম কোর্ট বলেছে। উনি অগ্রাধিকার ভিত্তিতে তাদের চাকরি কি করে দেওয়া যায়, কোথায় দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, কোথায় কি ভাতা দেবো, কোথায় পয়সা ছুঁড়ে মারবো, কোথায় দয়ের দাম দেবো, এই ব্যাখ্যা করছে। বিস্ময়কর, কিন্তু একটা চরমতম বিস্ময়কর। যারা যোগ্য তাদের নয়, যারা অযোগ্য বলা হচ্ছে। ওদের জন্য আমি সবসময় সুপ্রিম কোর্টের কথা মানবো, আমি সুপ্রিম কোর্ট নিয়ে চলবো, আমি সুপ্রিম কোর্টের কথা মানবো, আমি সুপ্রিম কোর্ট ছেড়ে চলতে পারবো না। তাহলে সুপ্রিম কোর্ট যেটা বলেছে অযোগ্যদের ক্ষেত্রে মানছেন না কেন, তাদের ক্ষেত্রে কেন অন্য নিয়ম? না না, মাননীয়াকে তো আমি আবার চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ তোমার এই বঙ্গ টিভির মাধ্যমে। আপনাকে না প্রথমত পরীক্ষায় বসার জন্য যখন নোটিফিকেশনটা হবে না, প্রথমে আপনাকে বড় লিস্ট দেখাতে হবে বড় করে, যে 26 সালে যারা পরীক্ষায় বসেছিল শিক্ষকদের মধ্যে প্রকৃতপক্ষে যোগ্য কারা, কারা কারা পরীক্ষায় বসতে পারবে, এটা ক্লিয়ার করতে হবে। এই 16 সালে যারা মানে এতদিন ধরে চাকরিতে ছিল, যারা এই 26,000-এর মধ্যে বলছি, 26,000-এর মধ্যে কারা কারা পরীক্ষায় বসতে পারবে তার তালিকা দিতে হবে। তাহলে কারা কারা পরীক্ষায় বসতে পারবে না অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। যারা যারা পরীক্ষা বসতে পারবে না তাদের থেকে 50-60 লাখ টাকা করে পার মাথা পিছু সুদ, 22% সুদ সব ফেরত দিয়ে ফেরত আনতে হবে, সুপ্রিম কোর্টকে দেখাতে হবে। এটার জন্য কবে নোটিফিকেশন হচ্ছে বলুন? পয়সা ফেরতের নোটিফিকেশন যখনই নোটিফিকেশন হবে, ওরা সব দল বেঁধে নবান্নে যাবে, কালীঘাটে যাবে, আত্মহত্যা করবে। আর ওরা যাদেরকে টাকা দিয়েছিল তাদের গণপিটুনিতে মৃত্যুবরণ না হয় আমার খুব চিন্তা আছে, দুশ্চিন্তা আছে। গ্রামে গ্রামে আগুন জ্বলবে, ওই আগুন 26 সালে কি করে নেভাতে পারবেন, এটা লাখ টাকার প্রশ্ন। আপনারা তৈরি থাকুন, ওই দিকে নজর রাখুন, ওটাই হবে আসলে কমিশন। সেটা হচ্ছে দুর্বৃত্ত যারা টেন্টেড তাদের গোটা রাজ্যে আগুন জ্বালানোর কমিশন। ধৈর্য ধরুন। আর 50 লক্ষ টাকা যদি আদায় করে দিতে না পারেন সুপ্রিম কোর্টকে, ওটা তাওহীন হ্যাঁ, ওটা সুপ্রিম কোর্টের নির্দেশ ভঙ্গ হবে। ওটা করে দেখান, তখন বুঝবো আপনি কত বড় মুখ্যমন্ত্রী। ধন্যবাদ।